যেদিন আমার মামাতো বোন তার স্বামী আর তাদের ৮ বছরের ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে এলো, সেদিনও আমি বুঝতেই পারিনি যে সেই দিনটাই আমাদের পরিবারের জীবনে এক অদ্ভুত ঘটনার শুরু হতে যাচ্ছে। সারাদিন খুব আনন্দেই কেটেছিল। আমার ৫ বছরের মেয়ে তানহা তার ভাইয়ের সঙ্গে উঠোন জুড়ে খেলেছে, কখনো লুকোচুরি, কখনো দৌড়ঝাঁপ। আমার মামাতো বোন বারবার বলছিল, তোর মেয়েটা কত মিষ্টি, সারাক্ষণ হাসে। আমি শুধু হেসেছিলাম। তখন যদি জানতাম সেই হাসিটা এত দ্রুত মিলিয়ে যাবে। পরদিন সকালেই তানহার শরীরটা গরম মনে হলো। থার্মোমিটার দিয়ে দেখি ১০১ ডিগ্রি জ্বর। ভাবলাম হয়তো বেশি দৌড়াদৌড়ি করেছে। ওষুধ খাওয়ানোর পর দুপুরের মধ্যেই জ্বর একেবারে কমে গেল। তানহা আবার আগের মতো খেলতে শুরু করলো, কিন্তু বিকেল গড়াতেই আবার জ্বর। সেদিন থেকেই যেন একটা অদ্ভুত নিয়ম শুরু হলো। প্রতিদিন সকালে তানহা প্রায় স্বাভাবিক থাকে, হাসে, খায়, খেলেও, কিন্তু বিকেল হলেই শরীর গরম হতে শুরু করে। সন্ধ্যার মধ্যে জ্বর ১০২ বা ১০৩ ডিগ্রিতে পৌঁছে যায়। প্রথমে স্থানীয় ডাক্তার দেখালাম। তিনি বললেন ভয়ের কিছু নেই, ভাইরাস জ্বর হতে পারে। ৩ দিন ঔষধ চলল, কোনো পরিবর্তন নেই। তারপর শহরের বড় হাসপাতালে নিয়ে গেলাম। রক্ত পরীক্ষা, ইউরিন পরীক্ষা, আরো কয়েকটা পরীক্ষা করানো হলো। সব রিপোর্টই প্রায় স্বাভাবিক। ডাক্তার অবাক হয়ে বললেন, রিপোর্ট অনুযায়ী এমন জ্বর হওয়ার কথা নয়, আরো ২-১ দিন দেখি। কিন্তু দিন যত যাচ্ছিল আমার ভয় তত বাড়ছিল। একদিন বিকেলে তানহা জ্বরের মধ্যেই হঠাৎ আমার হাত শক্ত করে ধরে বলল, আব্বু। আমি কাছে ঝুঁকে গেলাম। কি হয়েছে মা? ও খুব আস্তে বলল, ওই ছেলেটা আবার জানালার কাছে দাঁড়িয়ে আছে। আমার বুকটা কেমন করে উঠল। কোন ছেলেটা? তানহা কাঁপা গলায় জানালার দিকে আঙুল তুলে বলল, যে আমার সঙ্গে খেলতে চায়। আমি তড়িঘড়ি করে জানালার বাইরে তাকালাম, কেউ নেই। ভাবলাম জ্বরের ঘোরে হয়তো উল্টাপাল্টা দেখেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পরদিন বিকেলেও একই কথা বলল, আব্বু ও এসেছে। আমি এবার বাইরে বেরিয়ে পুরো উঠোন, বাগান, গেটের সামনে পর্যন্ত খুঁজলাম, কোথাও কোনো শিশু নেই। সেদিন রাতে আমার স্ত্রী বলল, তুমি কি খেয়াল করেছো, ও শুধু বিকেলেই এমন কথা বলে। আমি কিছু বললাম না, কিন্তু মনে মনে বিষয়টা নিয়ে ভাবতে লাগলাম। এর মধ্যে আমার মামাতো বোনকে ফোন করে জানতে চাইলাম, তোদের ছেলে কেমন আছে। সে বলল, ভালোই তো। কেন? আমি কথাটা আর বাড়ালাম না, কারণ আমি নিজেই বুঝতে পারছিলাম না কেন এমন প্রশ্ন করলাম। পরদিন বিকেলে আমি ইচ্ছে করেই তানহার ঘরে বসে রইলাম। ঘড়িতে তখন ৫টা ১৫। হঠাৎ তানহা দরজার দিকে তাকিয়ে মৃদু হাসলো। তারপর এমনভাবে হাত নাড়তে লাগলো যেন কাউকে ভেতরে আসতে বলছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি দ্রুত দরজার দিকে তাকালাম। দরজা আধখোলা, কিন্তু সেখানে কেউ নেই। ঠিক তখনই ঘরের ভেতর দিয়ে যেন হালকা ঠান্ডা বাতাস বয়ে গেল, অথচ বাইরে একটুও বাতাস ছিল না। তানহা ফিসফিস করে বলল, আব্বু। ও বলছে আমি যেন ওর সঙ্গে খেলতে যাই। আমি মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরলাম। হঠাৎ করে ওর শরীর আগুনের মতো গরম হয়ে উঠল। থার্মোমিটার বের করে দেখি কয়েক মিনিটের মধ্যেই জ্বর ১০৩ ডিগ্রি। আমি আর এক মুহূর্ত দেরি করিনি। মেয়েকে নিয়ে আবার হাসপাতালে রওনা দিলাম। কিন্তু হাসপাতালের জরুরি বিভাগের সামনে পৌঁছেই আমার ফোনে একটি কল এলো। ওপাশ থেকে কান্না জড়িত কণ্ঠে আমার মামাতো বোন শুধু একটি কথাই বলল, তুই কি তানহার সামনে আমার ছেলের কথা বলেছিস? আমি অবাক হয়ে বললাম, না, কেন? সে কয়েক সেকেন্ড চুপ থেকে এমন একটি কথা বলল যা শুনে আমার হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। কারণ আমার ছেলে গত ১ সপ্তাহ ধরে একই কথা বলছে। সে নাকি প্রতিদিন বিকেলে একটি ছোট মেয়েকে দেখতে পায়, যে তাকে বারবার আমাদের বাড়ি ছেড়ে তোমাদের বাড়িতে যেতে বলছে। মামাতো বোনের কথাটা শোনার পর আমার কানের ভেতর যেন একটা তীব্র ঝাঁঝালো আওয়াজ হতে লাগলো। হাসপাতালের করিডোরের আলো আধারী পরিবেশটা হঠাৎ করেই আমার চারপাশ থেকে গেল। ওপাশে বোন ফুঁপিয়ে কাঁদছে, আর এপাশে আমি পাথরের মতো দাঁড়িয়ে। আমার মেয়ে তানহা ঢাকা শহরে এক অদ্ভুত ছায়ার পেছনে ছুটছে, আর ওদিকে গ্রামে বসে তার ছেলে দেখছে তানহারি ছায়া। এ কেমন সমীকরণ! আমি কোনো মতে নিজেকে সামলে বললাম, তুই এসব কি বলছিস রেনু? তোর ছেলে তানহাকে দেখছে মানে? আর ১ সপ্তাহ ধরে মানে কি? তোরা তো আমাদের বাসায় এসেছিস মাত্র ৪ দিন আগে। ফোনের ওপাশ থেকে রেনুর কান্নার বেগ আরো বেগাল। সে বিলাপের সুরে বলতে লাগলো, ভাইয়া, আমি তোকে সব সত্যি বলছি। তুই প্লিজ আমার ছেলেকে বাঁচা। ও আজ বিকেল থেকে ঘরের কোণে তাকিয়ে শুধু হাসছে আর বলছে, মা, তানহা চলে এসেছে, আমি ওর সাথে ঢাকা যাব। ওর শরীরটা আগুনে পুড়ছে রে ভাইয়া। আমি আর কোনো কথা না বাড়িয়ে ফোনটাই কেটে দিলাম। তানহাকে জরুরি বিভাগে ভর্তি করা হলো। ডাক্তাররা দ্রুত তার মাথায় জলপট্টি দিতে লাগলেন, স্যালাইন চালু করলেন। কিন্তু আমার মাথায় তখন অন্য ঝড় বইছে। রেনুর কথার ভেতরের আসল সত্যটা আসলে কি? সেদিন রাতে তানহা যখন ঔষধের ঘরে ঘুমাচ্ছে ছিল, আমি হাসপাতালের বারান্দায় এসে রেনুকে আবার ফোন করলাম। এবার আমার গলা কঠিন। রেনু, তুই আমাকে পরিষ্কার করে বল, তুই কি লুকাচ্ছিস? ৪ দিন আগে তোরা যখন আমাদের ঢাকার ফ্ল্যাটে বেড়াতে আসিস, তখন থেকেই তানহার এই অবস্থা। আর তুই বলছিস তোর ছেলে ১ সপ্তাহ ধরে এইসব দেখছে। আসলে ঘটনা কি? আমার গলার আওয়াজ পেয়ে রেনু ওপাশে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর যে স্বীকারোক্তি সে দিল তা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। ভাইয়া, আমাকে ক্ষমা করে দিস। রেনু কাঁপতে কাঁপতে বলতে লাগলো, লোভ, সব এই লোভের জন্যই করেছি রে ভাইয়া। তুই ঢাকায় এত বড় ফ্ল্যাট কিনেছিস, ব্যাংকে তোর এত টাকা, তোর কোনো ছেলে সন্তান নেই, শুধু একটা মাত্র মেয়ে। আমার স্বামী আর আমি লোভ সামলাতে পারিনি। আমি স্তম্ভিত হয়ে গেলাম। লোভ?
লোভের সাথে তানহার জ্বরের কি সম্পর্ক? সম্পর্ক আছে ভাইয়া, রেনু ফুপিয়ে উঠল। গ্রামের এক কবিরাজের কাছে গিয়েছিলাম আমরা। সে বলেছিল তোর এই কোটি টাকার সম্পত্তি আর টাকার ফ্ল্যাট যদি আমাদের করতে হয় তবে তানহাকে আমাদের হাতের পুতুল বানাতে হবে। কবিরাজ একটা জাদুর প্রক্রিয়া করে দিয়েছিল, এমন এক বিদ্যা যাতে তানহা যত বড় হবে আমার ছেলের প্রতি তার টান তত বাড়বে। সে আমার ছেলের জন্য পাগল হয়ে থাকবে। প্রাপ্তবয়স্ক হতেই সে নিজে থেকেই তোর সব সম্পত্তি আমার ছেলের নামে লিখে দিবে। তুই চাইলেও তানহাকে আটকাতে পারবি না। আমার সারা শরীর রাগে আর ঘৃণায় কাঁপতে লাগলো। তুই নিজের স্বার্থের জন্য আমার 5 বছরের নিষ্পাপ বাচ্চাটার ওপর জাদু করলি, তবু আবার এমন জাদু। তুই মানুষ নাকি পিশাচ রেনু? আমি ভুল করেছি ভাইয়া। কবিরাজ বলেছিল এই জাদুর জন্য তানহার একটু জ্বর আসবে, কিন্তু সেই জ্বরের টানে তানহার আত্মা নাকি ছায়া হয়ে আগে আমার ছেলের কাছে চলে আসবে। তাই 1 সপ্তাহ আগে থেকে আমার ছেলে তানহাকে দেখছিল। কিন্তু কবিরাজ আমাদের একটা শর্ত দিয়েছিল। রেনু আতঙ্কে কাঁপতে লাগলো। কি শর্ত? আমি দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করলাম। শর্ত ছিল জাদুর প্রক্রিয়া চলাকালীন আমরা যেন তোদের বাড়িতে পা না রাখি। কিন্তু আমার স্বামী কবিরাজের কথা বিশ্বাস করতে পারছিল না। নিজের চোখে যে পর্যন্ত না দেখে জাদুর প্রভাব কতটা কাজ করছে সেটা সামনাসামনি দেখার লোভ সামলাতে না পেরে আমরা তোদের বাড়ি চলে এসেছিলাম। আর সেটাই কাল হলো। রেনু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কবিরাজ আজ সন্ধ্যায় আমাদের ডেকে বলল আমরা তোদের বাড়ি গিয়ে জাদুর চক্রটা ভেঙে ফেলেছি। এখন সেই অপশক্তি আর আমাদের নিয়ন্ত্রণে নেই। সেটা এখন উল্টো আমার ছেলের ওপর ভর করেছে। তানহার আত্মাকে টানতে গিয়ে এখন সে ছায়া আমার ছেলেকেও টেনে ওপারে নিয়ে যেতে চাইছে। ভাইয়া, আমার ছেলেটা বাঁচবে না রে, ও বাঁচবে না। আমি আর রেনুর কান্না শুনলাম না। ফোনটা কেটে দিয়ে ধপ করে বারান্দার চেয়ারে বসে পড়লাম। চোখের সামনে ভেসে উঠলো এই ঢাকা শহরের ফ্ল্যাটটা কেনার দিনের কথা। কত কষ্ট করে সততার সাথে টাকা জমিয়ে এই মাথা গোজার ঠাঁই করেছিলাম। আর সেই সম্পত্তির লোভে আমার নিজের রক্তের মামাতো বোন আমার কলিজার টুকরার ওপর এত বড় সর্বনাশ ডেকে আনলো। ঠিক তখনই কেবিন থেকে আমার স্ত্রীর চিৎকার শুনতে পেলাম, ওগো জলদি এসো, তানহা কেমন করছে। আমি দৌড়ে কেবিনের ভেতরে ঢুকলাম। গিয়ে দেখলাম তানহা চোখ বন্ধ করে বিছানায় ছটফট করছে। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত ভুতুরে হাসি। সে অবিকল রেনুর ছেলের গলার আওয়াজে ফিস ফিস করে বলছে, আমি ঢাকা চলে এসেছি মা, এখন এই ঘরটা আমাদের। ডাক্তাররা ছুটে এলেন, কিন্তু তানহার শরীরের তাপমাত্রা তখন থার্মোমিটারের মাপকাঠি ছাড়িয়ে যাচ্ছে। চোখের সামনে নিজের মেয়েকে এক অদৃশ্য লোভের আগুনে পুড়তে দেখে আমার ভেতরের বাবাটা যেন দিশেহারা হয়ে গেল। বিজ্ঞান যেখানে স্তব্ধ, সেখানে এই জাদুর অন্ধকার থেকে আমি আমার মেয়েকে কিভাবে বাঁচাবো? কেবিনের ভেতর ডাক্তার আর নার্সদের হুড়োহুড়ি, মেশিনের একটানা যান্ত্রিক শব্দ আর আমার স্ত্রীর বুক ফাটা আর্তনাদ, সব মিলিয়ে এক নরক গুলজার পরিবেশ। তানহার শরীরটা ধনুকের মতো বেঁকে যাচ্ছে। ওর গায়ের চামড়া এতটাই গরম হয়ে উঠেছে যে কপালে দেওয়া জলপট্টির কাপড়টা ছোঁয়া মাত্রই যেন শুকিয়ে যাচ্ছে। সবচেয়ে ভীতিজনক ছিল ওর মুখের সেই অদ্ভুত বিকৃত হাসি। 5 বছরের একটা নিষ্পাপ বাচ্চা, অথচ তার মুখ দিয়ে বেরোচ্ছে 8 বছরের এক ছেলের গম্ভীর কণ্ঠস্বর। প্রধান ডাক্তার কপালে হাত দিয়ে ফিসফিস করে বললেন, আই এম সরি, মেডিকেল সায়েন্সে এর কোনো ব্যাখ্যা নেই। মাল্টিপল অর্গান ফেইলিওরের দিকে যাচ্ছে শরীর। আপনারা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন। আমি বুঝতে পারছিলাম সময় ফুরিয়ে আসছে। বিজ্ঞান যেখানে হাত গুটিয়ে নিয়েছে সেখানে আমাকে এই অলৌকিক অন্ধকারের মুখোমুখি হতেই হবে। আমি পকেট থেকে ফোনটা বের করে রেনুর নাম্বারে ডায়াল করলাম। ও পাশে কোনো রিং হলো না। তারপর সরাসরি রিসিভ হতেই ভেসে এলো এক ভয়ঙ্কর আর্তনাদ। রেনুর গলা চেনা যাচ্ছিল না। সে পাগলের মতো চিৎকার করছে। হঠাৎ ফোনের ওপাশ থেকে রেনুর স্বামীর ভারী এবং আতঙ্কিত কণ্ঠস্বর শুনতে পেলাম, ভাইয়া আমাদের বাঁচান, ও আমাদের ছেড়ে যাচ্ছে না। কি হয়েছে খুলে বলো। আমি চিৎকার করে উঠলাম। ও আর আমাদের ছেলে নেই ভাইয়া। ও ঘরের সিলিং এর দিকে তাকিয়ে শূন্য হাত বাড়াচ্ছে। ওর চোখ দুটো পুরো কুচকুচে কালো হয়ে গেছে। ও রেনুর গলা টিপে ধরে বলেছে, তোরা লোভ করেছিলি, তোরা নিয়ম ভেঙেছিস, এবার তোদের বংশ প্রদীপ আমি নেভাবো। ভাইয়া, কবিরাজের সেই কালো ছায়া এখন আমাদের ঘরে। আমি দাঁতে দাঁত চেপে বললাম, যে লোভে পড়ে আমার মেয়ের এই অবস্থা করলি, এখন সেই লোভের চড়া মূল্য তোদেরকেই দিতে হবে। কবিরাজের কাছে যা আর এই জাদু কাটানোর ব্যবস্থা কর। কবিরাজ আর নেই ভাইয়া। ওপাশ থেকে রেনুর স্বামী কান্নায় ভেঙে পড়ল। সন্ধ্যায় আমাদের খবর দেওয়ার পরপরই কবিরাজ নিজের ঘরে রক্তবমি করে পৃথিবী ছেড়ে চলে গেছে। অপশক্তি উল্টো আঘাত করেছে। আমাদের বাঁচানোর আর কেউ নেই। কথাটা শেষ হতে পারল না। ফোনের ওপাশ থেকে একটা হাড় হিম করা মর্মর শব্দ ভেসে এলো, যেন কোনো কাঁচা বাঁশ ভেঙে যাওয়ার আওয়াজ। তারপর একটা বাচ্চার তীক্ষ্ণ চিৎকার, যা মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। লাইনের ওপারে কেবল এক সুগভীর শূন্য নীরবতা। আমি কাঁপতে কাঁপতে ফোনটা কানের কাছ থেকে নামিয়ে নিলাম। ঠিক সেই মুহূর্তে এই হাসপাতালের কেবিনের ভেতরেও এক অলৌকিক পরিবর্তন ঘটল। তানহার ছটফটানি হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। ওর শরীরটা বিছানায় এলিয়ে পড়ল। ঘরের সেই অদ্ভুত ঠান্ডা বাতাসটা যেন জানালার কাচ ভেদ করে বাইরে বেরিয়ে গেল। মনিটরের স্ক্রিনে তানহার হার্টবিট আবার স্বাভাবিক হতে শুরু করলো। ডাক্তাররা অবাক হয়ে তানহার চোখ পরীক্ষা করে বলল, মিরাকেল।
মিরাকেল, জ্বর এক ধাক্কায় 100-তে নেমে এসেছে। ও এখন বিপদমুক্ত। আমি আর আমার স্ত্রী তানহাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লাম। আমার মেয়েটা বেঁচে গেছে। কবিরাজের সেই জাদু তার শিকারকে চিনে নিয়েছে। নিয়ম ভাঙার শাস্তি হিসেবে অপশক্তি তার উৎসকেই গ্রাস করেছে। এই ঘটনার 3 দিন পর তানহা পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফেরে। কিন্তু আমাদের মনের ভেতর যে ক্ষত আর আতঙ্ক তৈরি হয়েছিল তা ঢাকা শহরের এই বিলাসবহুল ফ্ল্যাটের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। চতুর্থ দিনের মাথায় আমি আর থাকতে না পেরে আমার গ্রামের এক পরিচিত লোককে ফোন করলাম রেনুদের খবর নেওয়ার জন্য। ফোনের ওপাশ থেকে যা শুনলাম তা শুনে আমার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। সেদিন রাতেই রেনুর 8 বছরের একমাত্র ছেলেটা আমাদেরকে ছেড়ে চলে গেছে। ডাক্তাররা বলেছে হার্ট অ্যাটাক, কিন্তু গ্রামের মানুষ ফিসফিস করে বলছে ছেলেটার শরীর নাকি নীল হয়ে গিয়েছিল আর তার 2 চোখ খোলাই ছিল, যেন শেষ মুহূর্তে সে ভয়ঙ্কর কিছু দেখেছিল। কিন্তু এখানেই শেষ ছিল না। একমাত্র সন্তানের এই আকস্মিক এবং বিভৎস অবস্থা দেখে রেনু আর তার স্বামী সহ্য করতে পারেনি। সন্তান হারানোর তীব্র শোক আর নিজেদের করা পাপের অপরাধবোধ এই দুইয়ের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাদের মস্তিষ্ক। গ্রামের সেই লোকটা দীর্ঘশ্বাস ফেলে বলল, জানেন ভাইয়া, রেনু আর ওর স্বামী এখন পুরোই পাগল। সারাদিন গ্রামের শ্মশান আর কবরস্থানের আশেপাশে ঘুরে বেড়ায়। রেনু নিজের চুল নিজে টানে আর মাটিতে দাগ কেটে কেটে হাসে। আর ওর স্বামী নাকি সারা রাত ঘরের কোণে বসে বিড়বিড় করে বলে, ফ্ল্যাটটা আমার, টাকাগুলো আমার, আমাকে ছেড়ে যাস না বাবা। এলাকার মানুষ এখন ওদের শিকল দিয়ে বেঁধে রেখেছে। ফোনটা রেখে আমি আমার ঢাকার ফ্ল্যাটের বারান্দায় এসে দাঁড়ালাম। চোখের সামনে ঢাকা শহরের হাজারো নিয়ন আলো জ্বলছে। কত মানুষের কত স্বপ্ন, কত বিলাসিতা এই শহরে। আমার মামাতো বোন রেনু আর তার স্বামী চেয়েছিল আমার এই ফ্ল্যাট, এই সম্পত্তি নিজেদের করে নিতে। অন্যের সুখ কেড়ে নিয়ে নিজেদের প্রাসাদ গড়ার এক অন্ধ লোভে মেতেছিল তারা। আজ আমার সেই ফ্ল্যাটও আছে, সম্পত্তিও আছে, আর আমার কলিজার টুকরো তানহাও আমার বুকে হাসছে। কিন্তু যে লোভের বশবর্তী হয়ে তারা নিজের রক্তের সাথেই বেইমানি করেছিল, সেই লোভ আজ তাদের নিঃস্ব করে দিয়েছে। তাদের কোল খালি হয়েছে আর অবশিষ্ট বলতে যাচ্ছিল সেই বিবেক আর মানসিক ভারসাম্য, তাও কেড়ে নিয়েছে এক অদৃশ্য নিয়তি। প্রকৃতি আসলে কাউকেই ক্ষমা করে না। অন্যের সম্পত্তি গ্রাস করার লোভ যে কতটা ভয়ঙ্কর ধ্বংস ডেকে আনতে পারে, রেনু আর তার স্বামীর জীবন্ত লাশ হয়ে থাকাটাই তার সবচেয়ে বড় প্রমাণ।